আমাদের মা প্রথমেই কিন্তু অস্ত্র নিজের হাতে তুলে নিয়েছেন। না, মমতা ব্যানার্জি মানে সিএম, প্রথম মহিলা সিএম ওয়েস্ট বেঙ্গলের, এটা তো আমাদের কাছে একটা বড় গর্ব। পাওনা। আর খানিকটা এগিয়ে গেলেই তো মমতাদির বাড়ি। হ্যাঁ, আমি তো প্রতিবেশী। আমাদের বাড়ির ছাদ থেকে ওনার বাড়িটা দেখা যায়। মিঠুন দা আমাকে বলছেন যে আমার ওয়াইফের তোমাকে খুব পছন্দ, তুমি বিবাহিত না হলে কিন্তু আমার ওয়াইফের খুব ইচ্ছে ছিল যে এরকম একটা মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দেবো। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজ মহাপঞ্চমী আজকে, এবং প্রায় এসেই পড়েছেন বলা যায়। হ্যাঁ, সুতরাং তার জন্য তো আমরা সত্যি হাঁ করে তাকিয়ে থাকি। তবে এবছরের এই মার আশাটা তো অন্যরকম, কারণ এই বছরে সবাই মানে সত্যি সত্যি খুব বেদনা। এরকম একটি মেয়ের এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা সবাই খুব বেদনাতুর এবং খুবই দুঃখে আছি। যদিও তবুও মার আশা, এবং তিনি আসবেন তো আমাদের খুবই আনন্দের, খুবই মানে মনের ভালো লাগা, অন্তত একটু মলম পড়বে। তো এই উপলক্ষে আমি আজকে মৌসুমীর সঙ্গে কথা বলবো। মৌসুমী হালে ভাইরাল হালে একটি বিশেষ কথা নিয়ে, মানে বাক্যালাপ নিয়ে উনি ভাইরাল হয়ে গেছেন। মানে ভাইরাল হয়ে গেছে ওর কথাবার্তাগুলো। কেন না, উনি শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয়কে প্রসঙ্গে কিছু কথা বলেছেন, দেবাংশু সম্পর্কে কিছু কথা বলেছেন, সেই জন্য উনি ওনার বক্তব্য নিয়ে উনি খুবই ভাইরাল হয়ে গেছেন। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছিলেন। বলেছিলেন কুণাল ঘোষকে যে কাচের ঘরে বসে থেকে এসব কথা বলা যায়, বাইরে আসুক তাহলে বুঝবে জনরোষ কাকে বলে। এই ধরনের একটা কথা মন্তব্য করেছিলেন। তার উত্তরে কুণাল ঘোষও থেমে থাকেননি। তিনি বলেছেন তিনি এই কথার সরাসরি কোনো উত্তর দেননি, বরং তিনি যেটা করেছেন সেটা হলো যে তিনি নিজের প্রোফাইলে লিখেছেন যে হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোবো, তোর সঙ্গে বেশ মানাবে, রাগের মধ্যেই তো অনুরাগের বীজ থাকে। অর্থাৎ কুণাল ঘোষ রসিকতা করে মৌসুমী সম্পর্কে এই সমস্ত কথা বলেন। আর তা উত্তরে দেবাংশু বলে যে বলছো তাহলে কুণালদা, তুমি খুঁজে খুঁজে দিচ্ছ মানে এত সহজে কিনা বলতে কি তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কিনা বলতে পারি, কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল, টিকবে কি? বিনয় কুমারের মতো লাইফ হেল করে দেবে না তো? এ বাবা, এ মা, দাঁড়াও দাঁড়াও, বিবাহিত তো, সিরিয়ালের কাজ নেই, বদন বিগড়ে গেছে, ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে, আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক। তা এই হলো দেবাংশু আর কুণালের কথা। তো তা সেই নিয়ে তারও চাপানুতর হয়েছে, এবং তারপরে মৌসুমীও কিছু বক্তব্য রেখেছে। কে কুণাল ঘোষ রসিকতা করেছেন, দেবাংশু তার উত্তরেই বলেছে, মৌসুমীও তার উত্তরে এই বলেছে। আমার মনে হয় এই চাপানুতরের মাঝখানে মৌসুমীর সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। সেটা বাদ দিলেও উনি একজন অভিনেত্রী, এবং তার সঙ্গে ওনার স্বামীর পরিচয়ও যথেষ্ট কথা বলার মতো। মৌসুমী, আমার অনুষ্ঠানে তোকে স্বাগত। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। তো এই যে মা দুর্গা আসছেন, তো মা দুর্গা তো অস্ত্র হাতে তুলে নিয়ে আইনি বিরোধী কাজ করছেন, মানে নিজে হাতে অস্ত্র তুলে দিলেন। দেখো, কিছু কিছু সময় মানে সমাজ তৈরি করে দেয় যখন মহিলাদের অস্ত্র হাতে তুলে দিতে হয়। তো মা দুর্গা যখন মহিষাসুর বধ করেছিলেন তখন হয়তো সমাজই বাধ্য করেছিলেন মা দুর্গাকে মহিষাসুর বধ করতে। কারণ অশুভ শক্তি তো শেষ করতে হবে, আর অশুভ শক্তি যতক্ষণ না তুমি দমন করবে তখন এইভাবে দমন ছাড়া দমন হয় না। কারণ তখন তো ওই সিস্টেম ছিল না যে জেলে ঢুকিয়ে দেবো, শাস্তি দিয়ে দেবো, 10 বছরের জেল হয়ে যাবে, সংশোধন হয়ে ফিরে আসবে, তখন সেই শাস্তি ছিল না। তখন একটাই শাস্তি ছিল যে অস্ত্র দিয়ে দমন করো, যেটাকে এখন হয়তো সমাজ বলবে খুন করা। হ্যাঁ হ্যাঁ, আমাদের মা প্রথমেই কিন্তু অস্ত্র নিজের হাতে তুলে নিয়েছেন, এবং সেই অস্ত্র দিয়েছেন কিন্তু সমস্ত পুরুষ দেবতারা। হ্যাঁ, যে একটা অসুর নিধন করার জন্য। তো এই যে অসুর নিধন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এই জন্য মেয়েরাই তো এগিয়ে এসেছে চিরকাল, এবং আমাদের এই মাতৃশক্তি এসেছে, কাজে লেগেছে। সে ব্যাপারে তোর একটু মতামত বল। তোর বক্তব্য ঘিরে এই যে মব লিঞ্চিং বা এই সমস্ত কথা হচ্ছে, সেইগুলো একটুখানি বল। মানে আমি শুরুটা করি তাহলে শুরু থেকে। যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিনকে তো আমি রাত্রিবেলা স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের ওখানে আন্দোলনে ছিলাম।
ইভেন সেদিনকে প্রথম নয়, তার আগেই প্রায় জবে থেকে ওরা শুরু করেছে আন্দোলনটা 10-11 তারিখ থেকে, তখনই মোটামুটি কাজের পর চেষ্টা করেছি ওরা যেখানে যেখানে আন্দোলন করছে সেখানে গিয়ে ওদের পাশে থাকার। দেখো আমরা তো সেইভাবে তাদের কিছু সাপোর্ট দিতে বা সেইভাবে হেল্প করতে পারবো না, কিন্তু এই যে একটা মরাল সাপোর্ট দেওয়া, আমিও তো সমাজে থাকি, এই ঘটনাটা আমার সঙ্গে হতে পারে, আমার কাজের জায়গায় আমার সঙ্গে হতে পারে, আমি হয়তো সেই পয়েন্টটা ভেবেছি যে আজকে যদি ওই মেয়েটির জায়গায় আমার কাজের জায়গায় আমার সঙ্গে এরকম হতো, ওখানে তো 7,500 ডাক্তার মেয়েটার সঙ্গে আছে, আমার সঙ্গে কি মানে 7টা লোকও থাকতো? এইটাও আমার একটা প্রশ্ন, এটাও আমাদের একটা ভাবনার বিষয়। তো ওই আন্দোলনের মধ্যেই ছিলাম, সেদিনকেও আন্দোলনের মধ্যে ছিলাম। তার 2-3 দিন আগে যেটা ঘটনা ঘটেছিল, যে কুণাল ঘোষ আর দেবাংশু প্রচুর বক্তব্য ডাক্তারদের এগেনস্টে বা এই আন্দোলনের এগেনস্টে বলতে শুরু করেছেন। আর কুণাল ঘোষ যেটা ভয়ঙ্কর বলতে শুরু করেছিলেন সেটা হচ্ছে যে এই যে এত জনসাধারণ ডাক্তারদের হেল্প করছেন খাবার দিয়ে বা জল দিয়ে, বা কেউ তেরপল এনে দিচ্ছে, কেউ পাখা দিয়ে হাওয়া করছে, কোনো না কোনো ভাবে প্রত্যেকে মানে সর্দেকের আশেপাশে যারা থাকেন প্লাস বহু দূর দূরান্ত থেকে সবাই আসছেন হেল্প করতে। আমরাও সেই হিসাবে গেছি, আমরা শিল্পী হলেও আমরা তো সাধারণ মানুষ, তো আমরা সেই হিসাবে গেছি। হয়তো 7,000 লোককে খাওয়াতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যে অন্তত 17টা লোককে একটু কেক বিস্কিট দিয়ে হেল্প করতে, জাস্ট এটা মানবিকতা, আর কিচ্ছু না। তো সেইটুকুও যারা শাসন ব্যবস্থাতে আছেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি, বিশেষ করে কুণাল ঘোষ বলতে শুরু করেছিলেন, তো ইন্টারভিউতে বলতে শুরু করেছেন যে আপনারা যাবেন না, কেউ যেন সাধারণ লোকেরা খাবার দিয়ে হেল্প করতে না পারে, ওষুধপত্র না দিতে পারে, যদি ওদের কিছু ক্ষতি হয়ে যায় তাহলে তো সরকারের উপর দায় আসবে। আমার এখানেই আপত্তি। 30 দিন ধরে একটা আন্দোলন চলছে, 30 দিন ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা প্রত্যেক দিন, কেউ দিনে যাচ্ছি, কেউ বিকেলে যাচ্ছি, কেউ রাত্রে যাচ্ছি, যে যেমন করে পেরেছে তার সময় মতো গেছে। 30 দিনে একটা কমপ্লেন আপনারা পেয়েছেন বা তৃণমূল সরকারের ঘাড়ে এসেছে যে কেউ ডাক্তার বলছেন যে আমরা কি অসুস্থ হয়ে পড়লাম বা আমাদের এইভাবে টর্চার করা হচ্ছে, সাধারণ মানুষ এসে আমাদের টর্চার করছে, কোনো হেল্প করছে না? না, খাবারের ব্যাপারটা একটা কথা বলি, খাবারের ব্যাপারে একটা হতে পারে কেউ ইচ্ছাকৃত ভাবে হয়তো সেটা তো হয়নি। আমরা তো এই তো নয় যে 2 দিন খাবার দিয়েছে জনসাধারণ, 3 দিনের দিন ওনারা প্রোটেস্ট করছেন বা বারণ করছেন, ওনারা কিন্তু 1 মাস পরে এই কথাটা বলতে শুরু করেছেন। 30 দিনের মাথায়, ততদিনে কিন্তু 30 দিন আন্দোলনটা হয়ে গেছে। তাহলে তো যদি এরকম কিছু ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই আমরা কিছু করতাম না, বা পুলিশ সেইভাবে ব্যবস্থা নিতেন, বা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়ে দিতেন। মমতা ব্যানার্জি তো একদিনও বলেননি যে আপনারা খাবার দেবেন না, ওটাও বলেছেন, সেটা কিন্তু পরে বলেছেন, যখন উনি ওখানে গেছেন, ডাক্তারদের মাঝখানে পৌঁছে গেছিলেন, সেদিনকে বলেছেন, তার আগেই কিন্তু এই ঘটনা। না, এখানে আমি একটা প্রশ্ন করি, এই যে তুই বলেছিস যে ওদের ছেড়ে দিক রাস্তায়, তখন বুঝবে, এটা একটা খুব আপত্তিকর কথা আমার মনে হয়। তার কারণ ওদের কি রাস্তায় ছেড়ে দিক বুঝবে মানে একটা মব লিঞ্চিং এর মতো ঘটনা, এটা তো সত্যি আপত্তিকর। না, আমাকে সেদিনকে যতগুলো ওখানে রিপোর্টাররা ছিলেন সবারই একটাই বক্তব্য ছিল যে দিদি এই যে ওনাদের খাবার জল দেওয়া বন্ধ করে দিতে বলছেন, এতে আপনাদের কি বক্তব্য, আপনারা কিভাবে দেখছেন? আমি স্ট্রেট বলেছিলাম যে এই যে সাধারণ মানুষ, এই যে এতগুলো ডাক্তার, 7,500 ডাক্তার এখানে আন্দোলন করছে, আমরা যদি খাবার নয় বন্ধ করে দিই, জল দেওয়াটাও বন্ধ করে দিই, আমি কিন্তু এগুলো বলেছি। তুমি যদি পুরো ইন্টারভিউটা দেখো, তুমি দেখবে যে যদি সব বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা তো না খেতে পেয়ে অসুস্থ হয়ে মরে যাবে। ওনারা কি সেটাই চাইছেন? কারণ সরকার থেকে তো কেউ খাবার দিয়ে বা জল দিয়ে আমি তো দেখছি না কেউ এসে হেল্প করছে, বা কেউ এতদিন ধরে আন্দোলন চলছে কেউ পাশে এসে দাঁড়িয়েছেন, দাঁড়াননি। ইভেন ডাক্তাররাও কোনো পলিটিক্যাল লোকজনকে ওরা অ্যালাউ করেনি। যে কাচের ঘরে বসে থেকে আপনারা কথা বলছেন, আপনারা বাইরে আসুন তাহলে বুঝবেন, যাতে যেটা তো একদম মানে থ্রেট না, আমি কিন্তু এই বেসিসে বলতে চেয়েছি যে এই যে জনসাধারণ এত মানুষ ওনাদের পাশে আসছেন, হেল্প করছেন, কই আমি তো দেখলাম না একদিনও কুণাল ঘোষ এসে ওনাদের খাবার দিচ্ছেন বা জল দিচ্ছেন। সাধারণ নাগরিক তো উনিও, হয়তো উনি পলিটিক্স করছেন, একজন পলিটিক্যাল নেতা, বা উনি অনেক কিছু করেছেন, সেসব আমি ভুলে গেলাম। একটা সমাজে ক্রাইসিস হলে তো আগে কি দরকার, সমাজের যারা নেতারা আছে তারা তো আগে রাস্তায় নেমে পড়বে। তো আমি তো দেখলাম না কোনো পলিটিক্যাল নেতাকে বা তৃণমূলের কাউকে এসে। আমি সেই হিসাবে বলেছি যে এইভাবে যে ওনাকে কেন মব লিঞ্চিং এর থ্রেট দিয়েছি, মব লিঞ্চিং এর থ্রেট না, আমি শুধু বলেছি যে এই যে এনারা উত্তপ্ত করছে, সাধারণ মানুষকে উত্তপ্ত করা, তাই তো আমাদের উত্তপ্ত করছেন, এনারা একটাই শাস্তি ডিজার্ভ করেন, যে যদি জনগণের মাঝখানে এনাদের ছেড়ে দেওয়া হয়, ওনারা সামলাতে পারবেন তো?
আমি কিন্তু বলিনি যে জনগণ আপনাদের মারবেন বা আমি ওনাকে নিজের হাতে মারতে চাই। তো আমি কিন্তু জনসাধারণকে উস্কাইনি বা ইন্টারভিউতে বলিনি যে আপনারা মারুন মারুন মারুন, ওনাদের ধরে মারুন, আমি কিন্তু এসব বলিনি। আমি শুধু বলেছিলাম যে এনাদের দুজনকে যদি জনসাধারণের মাঝখানে ছেড়ে দেওয়া হয় ওনারা সামলাতে পারবেন তো। কিছুদিন আগে মহালয়া গেল, মহালয়ার দিন একটা ঘটনা ঘটেছে, শুনেছো? বাঁশজনিতে একটা হ্যাঁ বাচ্চা মারা হ্যাঁ গেছে। হ্যাঁ সেখানে একদম সকালবেলা সকালবেলা, হ্যাঁ, মহালয়ার দিন মহালয়ার দিন সকালে সাত সকালবেলা একটা বাচ্চা ক্লাস 8 বছর ধরে রাস্তা পার হ্যাঁ, একটা ছেলেকে রোলার ছিল, রাস্তায় রোলার পিছিয়ে দিয়েছে। ওই রাস্তাটায় কোনোদিন ঢুকেছো তুমি? ওই রাস্তাটা 5-6 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি রাস্তাটা, পুরো এত বড় বড় গর্ত। আমরা যাতায়াত করেছি, ওখানে গাড়ি যেতে পারে না, গাড়ির চাকা জাস্ট আটকে যায়, ওই সাইকেল টেনে টেনে নিয়ে যায়, বাইক টেনে টেনে নিয়ে যায়। এরকম একটা ঘটনা ঘটলো, জনসাধারণ তো ওখানকার পুলিশ অফিসারকে কি করেছে? গায়ে হাত দিয়েছে? কোনো একটা লোকও কিন্তু গায়ে হাত দেয়নি, শুধু ওনাকে কাদার মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল 7 ঘন্টা। 7 ঘন্টা কিন্তু উনি আটকে গেছিলেন। মানে ওনাকে শুধু দাঁড় করিয়ে এক্স্যাক্টলি, আমার পয়েন্ট হচ্ছে এটাই। আমি কিন্তু এইটাই ভেবে বলেছিলাম যে যদি জনসাধারণের মাঝখানে কুণাল ঘোষ আর দেবাংশুকে ছেড়ে দেওয়া হয়, ওনাদের এটা মাথায় এলো কেন জনসাধারণ ওনাদের মারবে? ওনাদের তো দাঁড়িয়ে প্রচুর প্রশ্ন উত্তর করতে পারতেন বা অনেক ভালোবাসা দিতে পারতেন, ওখানে আটকে রাখতেন। এই যে আটকে রাখাটাও কিন্তু একটা পানিশমেন্ট। সবসময় গায়ে হাত দিয়ে মেরে জনসাধারণ আন্দোলন করেন না কিন্তু। এই যে পুলিশকে দাঁড় করিয়ে রেখেছে, ওই যে 7 ঘন্টা আটকে গেছিলেন উনি কিন্তু বেরোতে পারেননি, ওনাকে ছাড়াতে তৃণমূলের লোকজনকে আসতে হয়েছে। আরে শিওর ওরা তৃণমূলের লোক? হ্যাঁ, ওখানে যারা মানে পাড়ার লোকজন রেস্কিউ করেছেন, মানে বাচ্চাটাকে পুলিশ রেস্কিউ করেছে rescue দেখেছে। না, পুলিশকে তো ঢুকতেই দেয়নি, পুলিশ ঢুকতেই পারেনি, তো 7 ঘন্টা ওখানে চুপ করে দাঁড়িয়েছিলেন। 8 বছর ধরে একটা রাস্তা সারাই হচ্ছে। হয়নি। আর কাউন্সিলর এক্সকিউজ দিচ্ছেন যে জলের পাইপের লাইন হচ্ছে, সময় লাগবে। সময় লাগবে মানে মানে ওয়েট করছিলেন যে একটা এরকম কিছু দুর্ঘটনা ঘটবে তবে আমরা সংস্কার করব। পরের দিন কিন্তু ইট দিয়ে পুরো রাস্তাটা সমান করে দিল। হ্যাঁ, পরের দিন মহালয়ার ঘটনা হয়েছে, পরের দিন সকালবেলা নিউজে দেখাচ্ছে যে ওই বাঁশজনির রাস্তাটা পুরো ইট দিয়ে কাজ শুরু করে দিয়েছে, ইট দিয়ে চাপা দিয়ে দিচ্ছে পুরো গর্তটা, রাস্তাটা ইট দিয়ে সমান করে দিল। পুজোর পর বলেছে যে বৃষ্টি থেমে গেলে ওটা ঢালাই হবে, পিচ হবে। এইটা 8 বছর। এইটা করতে কিন্তু 24 ঘন্টাও লাগলো। হ্যাঁ। আর 8 বছর ধরে ওই রাস্তাটা এইভাবে গর্তে ভেঙে পড়েছিল। কেন পড়েছিল? এইটাই হচ্ছে কথা। কারণ হচ্ছে ধরো 8 বছর ধরে যে সংস্কারের টাকা পয়সা পাইনি তা তো নয়। সেগুলো কি হয়েছে? সেইগুলো কি হয়েছে? যাই এতগুলো হোক, ইলেকশন হয়েছে 8 বছরে, কত ইলেকশন হয়েছে, কত পাল্টাপাল্টি হয়েছে, প্রচুর টাকা পয়সা এসেছে। আলটিমেটলি হচ্ছে এইভাবে, ওই জন্য বলেছিলাম যে এদের কোনো কাজ নেই, এরা শুধু বসে বসে ছোট মানে মানুষকে ছোট করে, বিশেষ করে মেয়েদের অপমান করে, মেয়েদের আরেকটা কথা দেবাংশু বলেছে বদন বিগড়ে গেছে। হ্যাঁ, বদল বিগড়ে গেছে, তার জন্য কাজ নেই। হ্যাঁ আর হ্যাঁ কুণাল ঘোষ তো আমার বিয়েই দিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ। আমি আর যে দেবাংশু আমি যে এই কথাগুলো খুব বলেছি, ভালো পাত্রী। কারণ দেবাংশু গান বাঁধে আর কুণালদা তো সুরকার এবং কথাশিল্পী। ওনাদের কথাশিল্পী আর প্রচুর কথাশিল্পী। গুণ বাবা, আমাদের এত গুণ নেই। এই গুণের জন্যই বলেছিলাম আমি এই কথাগুলো, যে এত গুণ, হ্যাঁ। কাজের কাজ কিছু করেন না, ওই গানই গাইবেন আর নিজেদের ঘরে বসে মোবাইলে নয় রিলস করবেন নয় মোবাইলে ইন্টারভিউ দেবেন। রিলস কই? কুণালদাকে তো আমি রিলস করতে দেখিনি। না না, দেবাংশু প্রচুর রিলস বানায়, মমতা ব্যানার্জির ছবি এরকম হাতে করে নিয়ে, মাথায় করে নিয়ে, আর মাথায় করে নিয়ে এমন এমন রিলস বানায় যে যেগুলো আমার মনে হয় না যে সেটা খুব মানে মমতা ব্যানার্জিকে খুব ভালো জায়গায় উনি রেখেছেন বা আমাদের দেখতে সেটা খুব ভালো লাগে। ভীষণ হাস্যকর একটা রিলস। আমি কিন্তু মমতা ব্যানার্জিকে খুব পছন্দ করি। না, মমতা ব্যানার্জি মানে সিএম, প্রথম মহিলা সিএম ওয়েস্ট বেঙ্গলের, এটা তো আমাদের কাছে একটা বড় গর্ব। বড় মানে গর্ব, প্লাস এটা একটা শেখার মানে ইতিহাস। আর কিছু বলার নেই, আমরা সে যে দলেরই হোক না কেন এটা তো মানতে হবে। এত বছর রাজনীতি করে উনি লড়াই করে আন্দোলন করে সিএম এই জায়গাটা এসেছে, এখানে তো নোটা, এখানে কোনো মানে সম্মানের জায়গা, সম্মান দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা যেমন ওই সিএম এর চেয়ারটাকে সম্মান করি, ওখানে যিনি বসে থাকবেন তাদেরও আমরা সম্মান করতে বাধ্য। তো আমার মনে হয় না যে মমতা ব্যানার্জি আজ পর্যন্ত তো আমি দেখিনি। আমি তো শ্বশুরবাড়ির পাশেই হ্যাঁ, হরিসাটিটি স্ট্রিটে, মানে আমার প্রতিবেশী বলতে গেলে। তো আমি তো আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে উনি কোনো মহিলাকে অপমান করেছেন বা ছোট করেছেন বা তার চেহারা নিয়ে বা তার কাজ নিয়ে বা তার বিবাহিত জীবন নিয়ে কোনোদিন কথা বলেছেন। কিন্তু তার দলের লোকজন এগুলো করেন, এইখানটা ভীষণ দুঃখের জায়গা। আচ্ছা, তোমার বিরুদ্ধে একটা অভিযোগও আছে। হ্যাঁ, তুমি দেবাংশুকে কালীঘাটের কুলি বলেছো। হ্যাঁ, এবং এই যে কালীঘাটের কুলি বলেছো, এতে দেবাংশুর তো খারাপ লেগেছে, কুণালদার খারাপ লেগেছে, সেটা আমি তৎসত্ত্বেও আমার খারাপ লেগেছে কুলিদের সম্পর্কে। তুমি কুলিদেরকে এরকম করে, কুলি সম্প্রদায়কে তুমি এভাবে না 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 না, সেটা হয়তো মানে কুলি সম্প্রদায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হয়তো আমার ওনাদের বিষয়ে বলাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য হয়ে বলেছিলাম। সম্প্রদায়ের কাজটাও খুব ভীষণ শক্ত একটা কাজ,
মানে ওই যে এই মাথার যদি ঘাড়ি ভাস্কর এত, সমাজ চলে। হ্যাঁ মানে এত বোঝা বোঝা নিয়ে, নিয়ে। এত ট্রলি দুনিয়া ব্যাগ का নিয়ে बोझ हम उठा কোথা रहे हैं। স্টেশন থেকে বা মানে ট্যাক্সি প্ল্যাটফর্মে। অব্দি, প্ল্যাটফর্ম অব্দি, এইটা একটা ভীষণ মানে সেই কঠিন ক্ষমতা কাজ। বল না থাকলে কিন্তু কুলি হওয়া যায় না, বেশি বল। বেশি বল। তো আমি সেই বেসিসেই বলেছিলাম যে দেবাংশুর একটাই কাজ এখন, ওই যে উনি মানে তৃণমূল না, ওনার সরকারে, অত ক্ষমতা শারীরিক না ক্ষমতা না নেই। তৃণমূল সরকার মমতা ব্যানার্জির ছবি নিয়ে এমন একটা মানে রিলস বানিয়ে এমন একটা কিছু হাস্যকর জিনিস মানে সেটা দিনের পর কুলিরা দিন করে করে। না। না, হ্যাঁ আমি কিন্তু দেবাংশুর ওই ব্যাপারটা বোঝাটা জানি না। মাথায় নিয়ে নেয়। না, আমি দেবাংশুর ব্যাপারটা জানি না, কিন্তু কুলিরা এরকম কখনোই করে না না সেটা আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পুলিশ পুলিশ সম্প্রদায়ের কাছে, সম্প্রদায়ের কাছ সেটা থেকে। হয়তো আমার বলা উচিত হয়নি। কিন্তু আমি বলবো যে ওই যে মানে উনি এটা দেখাতে চান যে পুরো তৃণমূল সরকারের বোঝাটা আর মমতা ব্যানার্জির দায়িত্বটা আমি নিজের কাঁধে আর মাথায় নিয়ে নিয়েছি, এইটা দরকার ছিল না। মানে মমতা হ্যাঁ ব্যানার্জি উনি মনে হয় এটা একটা ওটা কি পারফেক্ট নিজেই জব, করতে ওই পারেন। জন্য আমি বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ডাক্তারদের প্রসঙ্গে বলা হয়েছিল যে ডাক্তারদের কাছে যদি ওরা যায় তখন বুঝবে ঠেলা। না 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 এইটা এইটা হচ্ছে, clarify করতে এইটা চাই। আমি মানে এটা আমি পরিষ্কার বলছি, আমার মনে হয় কুণাল ঘোষ উনি বাংলা কথাটা পরিষ্কার ভাবে বোঝেন না। আচ্ছা, উনি একটু সাংস্কৃতিক শিল্পী, গায়ক তো গায়ক উনি না। উনি আচ্ছা না, না, সুরকার, সুরকার এবং কথা শিল্পী। সুরকার এবং কথা কারণ শিল্পী। আমি গায়ক লিখেছি উনি বলে সাধারণ রেগে গেছেন। বাংলাটা, আচ্ছা উনি সাধারণ বাংলাটা মানে আমরা তো এই যে তুমি আমি কথা বলছি কিন্তু সাধারণ বাংলা, আমি তো খুব একেবারে সংস্কৃত ভাষায় নেই বা সাধু ভাষায় নেই কথা বলছি না, আমরা কেন সাধারণ বাংলা ভাষায় কথা বলছি। উনি মানে বাংলা কথাটা বুঝতে ওনার অসুবিধা হয়, নর্মাল মানুষ যে ভাষায় কথা বলেন। কারণ আমি বলেছিলাম যে এই যে দিনের পর দিন ডাক্তারদের উস্কাচ্ছে, ডাক্তারদের বিরুদ্ধে এরকম একটা কথা বলছেন, হ্যাঁ যদি উনি ভবিষ্যতে অসুস্থ হয় তখন কিন্তু মানে লজ্জা করবে না ওনার ডাক্তারদের কাছ থেকে সেবা নিতে। আমি কিন্তু এইটা বলতে চেয়েছি, আর আমি যে এটা বলতে চেয়েছি এটা কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি যে ওনারা অসুস্থ হলে কোনো ডাক্তার সেবা করবে না। হ্যাঁ, না কারণ এটা কিন্তু ডাক্তারদের অপমান করা। একদমই তাই, ডাক্তার তখন করা এটা ডাক্তারদের এথিক্স এর বাইরে। হ্যাঁ। ডাক্তাররা সেবা করার জন্যই ডাক্তারি শত্রু, করে, মিত্র, যে কোনো যেই লোক, হোক যেই তার হোক, কাছে যখন সে আসবে সে পেশেন্ট। হ্যাঁ সে যেই হোক, যত বড়ই শত্রু হোক না কেন, যত সে বড়ই patient। যেই হোক, পেশেন্ট মানে তার কাছে একটা মানে সেবা করতে, সেবা দিতে তিনি বাধ্য। বাধ্য। ডাক্তার সেবা দিতে বাধ্য, নার্সও সেবা দিতে বাধ্য। তো আমি ওইটাই বলেছিলাম যে অসুস্থ কিন্তু সবাই হয়, ফলে উনিও কুণাল কিন্তু ঘোষের একদিন সেবা অসুস্থ করবেন হবে। না সেটা না, ডাক্তারি সম্প্রদায়ের না না কাছে না না আমার খারাপ একদম লেগেছে। না 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 এটা কিন্তু পুরো তুমি কুণাল ডাক্তারদের ঘোষ, কাছে ক্ষমা প্রার্থী। তো আমি ডাক্তারদের সাথে মানে ক্ষমা প্রার্থী, মানে আমি সব ডাক্তারদের কাছেই ক্ষমা প্রার্থী। কারণ আজ একটা ডাক্তারকে যেভাবে চলে যেতে হলো সেই জায়গায় তো মানে আমরা সাধারণ মানুষরা তো ওনাদের কাছে মুখ দেখাতেও লজ্জা পাচ্ছি। আর আরেকটা কথা, এই যেটা যে মূর্তিটা স্থাপিত হয়েছে, হ্যাঁ, সেটা সম্পর্কে কিছু বলবি? মানে সেটা মূর্তিটা কিন্তু মেয়েটার মুখ নয়, হ্যাঁ, মানে প্রচুর ওটা একটা দেখছি আর্তনাদের সোশ্যাল মুখ। মিডিয়াতে। হ্যাঁ ওটা কিন্তু কোনো মেয়ের মুখ বা ছেলের মুখ বেসিসে নয়, একটা আর্তনাদের মুখ। সেই আর্তনাদের মুখটা দিতে গেলে যে একটা একটা খুলি, সেই খুলির উপর একটা চামড়া, সেই চামড়াটাকে কিন্তু একটা আর্তনাদের মানে মানে তুই এটাকে সাপোর্ট হ্যাঁ করিস তো? শিল্প করা হয়েছে। এটা কিন্তু এই নয় মানে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোকের অবজেকশন আসছে যে আমার মেয়েটার নিজেদেরকে একটু মুখটা অস্বস্তি লাগছে না দেখতে। না 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 তুমি আমরা না ওই আর্তনাদটাকে প্রকাশ করা হয়েছে। এক্স্যাক্টলি আর্তনাদ। আমরা না মানে একটা জিনিস সবাইকে মানে আমার মনে হয় যে সাধারণ মানুষের এইটা বোঝা উচিত, এই যে আন্দোলনটা চলছে একটা বৃহত্তর আন্দোলন, তো এই আন্দোলনটা যদি আজকে ধরো ডাক্তারদের তো ডিউটি জয়েন করতেই হবে, ওরা কিন্তু ডিউটি থেকেও আন্দোলনটা করতে পারবেন, কিন্তু এই যে দিনের পর দিন রাস্তায় নেমে সাধারণ মানুষের এই যে জমায়েত, এই যে সাধারণ মানুষ দিন রাত ভুলে গিয়ে লক্ষ লক্ষ মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে রাস্তায় এক ডাকে নেমে পড়ছে, এইটা থেকে এবং কিন্তু সরে প্যান্ডেল গেলে তৈরি হচ্ছে না, মানে অনেক হ্যাঁ, জায়গায় তো হ্যাঁ, প্যান্ডেল হচ্ছে অনেক না, দেরিতে তৈরি দেরিতে হচ্ছে, হচ্ছে, কম কাজ হচ্ছে। করতে পারছে না, ট্রাফিক আটকে যাচ্ছে, এগুলো তো সমস্যা, সমাজে তো সমস্যা হচ্ছে, কিন্তু তাও মানুষ করছে করছে। তো এইগুলো যদি বন্ধ হয়ে যায়, যতক্ষণ না ধরো তিলোত্তমার সব দোষীরা ধরা পড়ে গেল, তারপরে কিন্তু মানুষ রাস্তা নামবে না বা ডাক্তাররাও আন্দোলন করবে না। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আমার মনে হয় মানুষ যারা হয়তো এই আন্দোলনে আসতে পারছেন না, যোগ দিতে পারছেন না, বাইরে থেকে, বাইরে অনেক দূরে দূরে কলকাতার লোকেরা আছে যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আন্দোলনটাকে সাপোর্ট করছে। তার মানে কলকাতায় এখনো আন্দোলন করার জায়গার পরিস্থিতিটা কিন্তু রয়েছে, মানে মানুষ কিন্তু আন্দোলনটা হ্যাঁ। অন্তত করতে পারে। আমি ওই জন্যই বলছি যে প্রত্যেকটা মানুষের এই ছবিটাকে একবার করে দিনে দেখা উচিত। না, এটাও ঠিক যে মানুষ তো আন্দোলনটাও করতে পারছে, মানে এরকম তো নয় তাকে মানে, অবশ্য সেটা করাও ডিফিকাল্ট, মানে তাদেরকে আন্দোলন করার জায়গা দেওয়া
হচ্ছে না 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 না, সেরাম সেরাম তো কিছু হয়নি, বা সেরাম তো মানে সেরাম করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এটা এই তো নয় যে চেষ্টা করা হচ্ছে না, সুপ্রিম কোর্ট অব্দি সবাই গেছে, কিন্তু আমাদের অ্যালাউ করা হচ্ছে। আমরা সেই স্বাধীনতাটা পেয়েছি। আমরা যদি এই স্বাধীনতাও না পেতাম তাহলে আর কিসের কিসের গণতন্ত্র? গণতন্ত্র? গণতন্ত্র। তো মানে সত্যি সত্যি মাতৃ আরাধনার আগে আমার মনে হয় এই আন্দোলনটা নিয়ে কথা বলাটা একটা মাতৃ আরাধনার একটা অঙ্গ, সেই জন্যই এই ইন্টারভিউটার ইয়ে করলাম এবং তোকে আর ডাকলাম। এবারে পুজোটাও তো সেরকম, হ্যাঁ সব রাত্রে, হ্যাঁ সব রাত্রে। সব যোগগুলো অদ্ভুত ব্যাপার। এবং সন্ধি পুজো ভোরে, সন্ধি পুজো ভরে, হ্যাঁ ভোরবেলা সন্ধি সব পুজো, আরতি পুজো এবং রাত্রিরে। 8টার সময়, রাত্রি 8টার সময়, ষষ্ঠীর দিন 8টার সময় ঘট ইয়ে করে, হ্যাঁ, সব কটা পুজো সব ভোরে। রাত্রিরে, মানে রাত দখল। সত্যি মা যেন নিজেই দুর্গাও এসেছেন রাত দখল করতে। এবং এবছরের মা দুর্গা যেন সত্যি সত্যি একটা অন্য রূপে আসছে আমাদের কাছে, এবং প্রত্যেকটা মা দুর্গার রূপ আগে সনাতন দিন্দা, সনাতন তিলোত্তমা দিনদালে না অভয়া দিন্দা, আমার নিজের নামে সনাতন তিলোত্তমা দিনদার ছবি সনাতন তিলোত্তমা দিনদার লিখছে। সুতরাং এই তিলোত্তমাকে নিয়ে প্রত্যেকেই কিন্তু মানে দলমত শাসক বিরোধী নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আমরা ভাবিত, কারণ মেয়েদের উত্থানটা এখন অনেকটা এগিয়ে গেছে। আজ কিন্তু সেখানে নেই, এখন যেখানে রয়েছে সেখানে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে, অনেক এগিয়ে, যে কারণেই কিন্তু এটা হতে পারছে। আচ্ছা, তো এই যে মানে আমাদের পূজা, এবং যেখানে প্রথমেই বললাম যে মা দুর্গা নিজ হাতে অস্ত্র তুলে নিয়েছে, মজা করেই বললাম যে আইন নিজে হাতে তুলে নিয়েছেন মা। হ্যাঁ, তো নসুর নিধন করতে গেলে কিছু কিছু সময় নিজের হাতে অস্ত্র তুলে নিতে হয়। হ্যাঁ, তো সেটা করে নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমরা ওই দিক থেকে একটু সরে গিয়ে সরাসরি তোর কাছে কিছু প্রশ্ন করি। হ্যাঁ, তুই কোন অঞ্চলের মেয়ে? আমি যতদূর সম্ভব জানি যে তোর ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং তুই হরিশ্চন্দ্র ডিস্ট্রিক্টের মেয়ে। হ্যাঁ, এবং সেটা আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি উত্তর কলকাতা। হ্যাঁ, উত্তর কলকাতা বাগবাজারের মেয়ে। তো হ্যাঁ, তোর ইয়ে হচ্ছেন শ্বশুর মশাই, না তোর বরের দাদু, বরের দাদু হচ্ছেন ধীরাজ ভট্টাচার্য। হ্যাঁ, তো ফলে এই দিকগুলো আমরা একটু জানি। প্রথমে তোর বরের দিকটা একটু জানি, জ্যাকের। জ্যাকের সাথে আমার কাজ করতে এসেই, মানে শুটিং করতে এসে, অভিনয় করতে এসেই আলাপ পরিচয়। তার আগে আমি জ্যাককে ছোট থেকে টিভিতে দেখেছি। জ্যাক আমার অনেক সিনিয়র, মানে বয়সেও বড়, প্লাস কাজের দিক থেকে প্রচুর সিনিয়র। তো আমি বাংলা সিরিয়াল তো সবসময় বাঙালিদের বাড়িতে চলে, ওই জন্য মানে, আর আমার মা জ্যাকের খুব বড় ফ্যান ছিলেন। তো জ্যাকের মোহনা যে হিট সিরিয়াল, রবিওজার মোহনা সিরিয়াল, সেই সিরিয়ালটা মা দেখতে। তো ওই জন্য ওই সিরিয়ালই আমার প্রথম, মানে তখন আমি স্কুলে, স্কুল পাস করে কলেজে আর কি, তখন মানে আমার ওই মোহনাতে প্রথম জ্যাককে দেখা। তো ভাবিনি যে আমার বোন হবে তখন, কিন্তু ওই আর কি আমার বাড়িতে আমার জ্যাককে প্রথম টিভিতে দেখা। তো ওই হয় না যে ফর্সা লম্বা একটা ছেলে হিরো, হ্যাঁ মানে যে আবার মানে এজেন্ট, সিআইডি এজেন্ট, এরকম একটা ক্যারেক্টার প্লে করতো মোহনাতেও। তো আমি ওই টিভিতেই আর কি জ্যাককে দেখে দেখা আমার। তারপর আমি যখন অভিনয় করতে শুরু করি, আমার প্রথম সিরিয়ালেই জ্যাক আমার বর। মানে আমি যখন লুক সেট করতে গেছিলাম স্টুডিওতে, তো আমি লুক সেটে, মানে আমি তখন জানতাম না যে জ্যাক আমার বর হবে, কারণ তার আগে আমার যখন অডিশন হয়েছে, তখন অডিশন এমনি হয়েছে, তখন তো আর আর্টিস্টরা কে আছেন না আছেন তখন তো জানি না। আর তখন তো একদমই নতুন, মানে এটা বলছি প্রায় 15 বছর আগের কথা। তো তখন ওই যেদিন লুক সেট হচ্ছে, সেই দিনকে আমি প্রথম জ্যাককে দেখি, মানে আমি তখন জানতে পারি যে জ্যাক আমার এই সিরিয়ালটাতে প্রথম কাজে, জ্যাকই আমার বর। তো ওইটা মানে আমার একটা মানে এক্সাইটমেন্ট, একটা চূড়ান্ত পর্যায়ে ছিল। আর একটা জায়গায় কোথাও কষ্ট ছিল, তখন আমার মা বেঁচে ছিলেন না। মানে মা দেখে গেলে খুব খুশি হতেন আর কি। মা যেহেতু মোহনা সিরিয়ালটার সঙ্গে এতটাই রিলেট করতেন আর দেখতেন এভরিডে, তো ওই জায়গাটা আমার খুব আক্ষেপ ছিল যে বাবা দেখেছে, কিন্তু মা যদি মানে জানতে পারলেন না। কিন্তু আমি ওই মানে হয় না যে কোথাও একটা কমিউনিকেট করা যায়, যে বলেছিলাম যে দেখো এই তোমার জামাই হবে। তো সত্যি তো সিরিয়ালে, মানে সিরিয়ালটা আমার শুরুই হয়েছিল প্রথম দিন শুটিং এ আমাদের বিয়ে হচ্ছে। অনেক কিছু ছিল। কিরকম ভাবে হয়েছিল? আমার নিজের বিয়েটা ওই মানে গোধূলি লগ্নে শুরু হয়েছিল, মধ্যরাতে শেষ হয়েছিল। যে তোরা ব্রাহ্মণ, প্রচুর রিচুয়ালস, আর ভট্টাচ বাড়ির আর কি। আর জ্যাক বড় ছেলে আর কি, তো আমি বড় বউ আর কি ভট্টাচ বাড়ি। তো আমাদের মানে অনেকক্ষণ ধরে বিয়ে হয়েছিল, মানে রেজিস্ট্রি করে তারপরে আর কি ওই ঠাকুরমশাই এসে বসেছেন, তো আর উঠছেন না, এরকম হচ্ছে তো হচ্ছে। না আমাদের বিয়েটা খুব মজার, আমি বলছি তোমাকে। তো তারপরে ওই সিরিয়ালটা শুটিং শুরু করলাম আমরা 2010-এ। শুটিং শুরু করতে করতে 6 মাসের মধ্যে আমরা ডিসাইড করলাম যে আমরা বিয়ে করবো। মানে সেটা না
ওরকম নয় যে আমরা প্রেম করছি বলে বিয়ে করবো, সেরকম কিছু নয়। জ্যাক আমাকে একদিন হঠাৎই বলেছিল যে আমাকে বিয়ে করবি। দেখ আমার ওই ভিক্টোরিয়ায় ঘোরা ওই গোলাপ ফুল দেওয়ার মতো বয়স আর নেই। যদি বলিস তাহলে একদম ডিরেক্ট বিয়ে করবো। আর সিরিয়াসলি আমাদের বিয়ে হয়ে গেল মার্চ মাসে। মানে আমরা 2010-এ শুটিং শুরু করেছি, 2011 মার্চে? মার্চে 11 মার্চ আমাদের বিয়ে হয়ে গেল। আর 2011 11 মার্চ টোকিওতে আমার দিদি থাকে, দিদি জামাইবাবু ওখানে সেটেল। ওখানে সুনামি এসেছিল আর কলকাতায় প্রচন্ড ঝড় বৃষ্টি। মানে আমাদের বিয়ের প্যান্ডেল ছাদে করা হয়েছিল, মানে আমার জ্যাকেদের বাড়ি থেকে বিয়ে হয়েছিল। কারণ আমার বাবা তখন টোকিওতে দিদিদের কাছে আসতে পারেনি, সুনামির জন্য পুরো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, ওরা বিয়েতে কেউ প্রেজেন্ট হতে পারেনি। কারণ ওখানে তো জাপানে তো 7 দিন ধরে সুনামি চলছে পুরো, মানে আমার সাথে ইন্টারনেটে ওদের কথা হয়নি তখন, মানে আমি কিছুতেই যোগাযোগ করতে পারিনি। তো সবাই কেউ আর আসতে পারেনি, তো আমার ওদের বাড়ি থেকেই বিয়েটা হচ্ছিল। তো ছাদের প্যান্ডেল ট্যান্ডেল সব উড়ে গেল, ভেঙে পড়ে গেল। মানে আমাদের বিয়েটা একটা মানে ইতিহাস। ঝড় সুনামি এসছে বাড়িতে, বউ না সুনামি, মানে সবাই সুনামি এসছে বাড়িতে। আর তখন তোর বয়স 23 বছর, আর তখন তুই কলেজে পড়িস। কলেজ মানে কমপ্লিট হয়েছে সবে, ম্যানেজমেন্ট মানে ফাইনাল ইয়ার সময় পরীক্ষা তুই হয়েছে। বাগবাজে মাল্টিপারপাস। হ্যাঁ, তারপরে? তারপর আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি 11-12 আমার টাকি গার্লস। আচ্ছা, টাকি গার্লস, তারপর আমার হচ্ছে তোমার মনিন্দ্র। মনিন্দ্রতে কি পড়েছিস? মনিন্দ্রতে আমি অ্যাকাউন্টস পড়তাম। Accounts পড়তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন বিয়ের পরে আর পড়াশোনা করতে পেরেছিস? বিয়ের পরে, কারণ আমি তখন একদমই অভিনয়তে চলে হ্যাঁ, এসেছি। একদমই অভিনয়তে চলে এসেছি। আর তারপরে তোমার আমি আচ্ছা, তোর শ্বশুর বাড়ির ব্যাকগ্রাউন্ড একটু বলে নে, যে তোর শ্বশুর বাড়ি হচ্ছে আমার হাজবেন্ড ধীরাজ ভট্টাচার্য নাতি। ধীরাজ ভট্টাচার্য হচ্ছে মানে সবাই জানে, সবাই চেনে, সাইলেন্স হ্যাঁ, সাইলেন্স মুভি, ব্ল্যাক এন্ড হোয়াইট মুভির আর কি হিরো প্লাস বিখ্যাত ভিলেন। মানে ধীরাজ ভট্টাচার্য হানাবাড়ি দেখে তখন মানে লোকে লিটারালি ভয় হার্ট ফিল করে। মানে উত্তম কুমারের ঠিক জেনারেশন, উত্তম উত্তর Senior, সিনেমা হ্যাঁ, যদি হ্যাঁ, বলা হয়, তাহলে ধীরাজ ভট্টাচার্য একজন মানে প্রথিতযশা শিল্পী, মানে ভীষণ ভালো। এবং নির্বাক যুগ থেকে তার শুরু। নির্বাক যুগ থেকে। আর তার থেকে বড় কথা হচ্ছে ধীরাজ ভট্টাচার্য মানে আমাদের দাদু কিন্তু পুলিশ ছিলেন, পুলিশে আচ্ছা। চাকরি করতেন। উনি আচ্ছা। চাকরি ছেড়ে দিয়ে অভিনয় জগতে এসেছেন, অভিনয় আচ্ছা, করতে, আচ্ছা, থিয়েটার আচ্ছা, করতে। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমাদের বাড়িতে মানে যেহেতু মানে সামনের পাড়াতেই উত্তম বাবুর বাড়ি ছিলেন, ভবানীপুরে ওই পাশে পূর্ণ ওদিকে উত্তম বাবুর বাড়ি, হ্যাঁ। তো ওনারা ভীষণ ভাবে আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন আর কি। আচ্ছা আচ্ছা। তো সুচিত্রা সেন, উত্তম কুমার, মানে হ্যাঁ। প্রচুর মানে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা আর কি দাদুর ধীরাজ বাবুর কাছে কাছে। আসতেন। হ্যাঁ, দাদুর কাছে Naturally, আসতেন ওই অভিনয় চর্চা করতে, গান হ্যাঁ। নিয়ে চর্চা করতে, এবং script এই নিয়ে বাড়িটা চর্চা হচ্ছে করতে। ঠিক বলরাম বসু ঘাট রোডে, মানে মিত্র হরিশ পার্ক, হ্যাঁ হরিশ পার্কে মেন গেটের ঠিক উল্টো দিকে হচ্ছে হরিশ স্ট্র্যাটেজি স্ট্রিট। হ্যাঁ। ঢুকেই 72 নম্বর সাদা একটা বাড়ি আছে, ললিত স্মৃতি। ললিত স্মৃতি হচ্ছে ধীরাজ ভট্টাচার্যের মা, আচ্ছা। ঠাকুমার নাম। আর তার পাশের বাড়িটাই কি মনিরাম দেবীর? না না, তার পাশে বাড়িটা হচ্ছে রানী রাসমণির মামার বাড়ি। আচ্ছা। সেটা একটা স্কুল বাড়ি নামেও জানে, কিন্তু ওখানে প্রচুর স্কুল বাড়ি, বাচ্চাদের হ্যাঁ। পড়ানো হতো, স্কুল বাড়ি। আর সেটা হচ্ছে রানী রাসমণির মামার বাড়ি। আর ওখানেই স্নানঘরটা, ওখানেই স্নান করতেন। হ্যাঁ, রাসমণি স্নান করতে যেতেন ওই গঙ্গার ঘাটটা যেহেতু আর পেছনে। মলিনা দেবীর বাড়িটা তার পাশে নাকি? পরের গলিতে, পরের গলিতে পরের মলিনা গলিতে দেবী। মৈনাদের বাড়ি। হ্যাঁ, মানে ওই জায়গাটা কিন্তু খুব ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, মানে হরিশাটা হচ্ছে ভীষণ ঐতিহাসিক। আর বলরাম বসু ঘাট রোডে তো সতীদাহ, শেষ সতীদাহ শেষ মানে ইতিহাস। হ্যাঁ, মানে ওইখানে কি তুমি মানে গঙ্গার ঘাটে গেলেই তুমি ওখানে এত এত পুরনো পুরনো মন্দির, মানে সবে লেখা আছে, যা যা ইতিহাস আছে না সব না দেওয়া। সতীদাহর ওই জায়গাটা কিন্তু মানে ওখানে যে পুজোটা হয়, আমি হ্যাঁ, এখনো পুজো হয়, এখনো পুজো হয়। হ্যাঁ, আমি প্রত্যেক বছরই মোটামুটি ওইটা যাওয়ার চেষ্টা করি। তো ওটা তো সবচেয়ে পুরাতন পুজো বলে বলা হয়। হ্যাঁ, এবং ওখানে সতীদাহ হতো, সেই যে ইয়েটা যেখান দিয়ে দেখতো লোকজন, সেটাও আছে। তো সেইখানেই তোর বাড়ি, আর খানিকটা এগিয়ে গেলেই তো মমতাদির বাড়ি। হ্যাঁ, আমি তো প্রতিবেশী। হ্যাঁ, ছাদের আমাদের বাড়ির ছাদ থেকে ওনার বাড়িটা দেখা যায়। মানে আগে তো আরো ভালো দেখা যেত, এখন প্রচুর ওখানে কি হচ্ছে বলতো ওই পুরোনো বাড়ি সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে বলে ভালো দেখা যায় না। আগে তো একদম দেখা যেত। প্রতিবেশী। আচ্ছা, এবার তো বাপের বাড়িটা সম্পর্কে একটু জানি। বাপের বাড়ি তো বাগবাজারে। বাপের বাড়িতে আগে প্রচুর লোকজন ছিলেন। এখন মানে মা, আমি কলেজে পড়তে পড়তেই মানে মা ফার্স্ট ইয়ারেই চলে গেছেন, তারপরে বাবা চলে গেলেন। তারপরে 2000 মানে আমাদের এই 2015 থেকে মানে খুব 2018-19 অব্দি একটা বিচ্ছিরি পিরিয়ড গেছে, কারণ 2015-তে আমার বাবা চলে যান। বাবা চলে গেলেন, তারপরে কাকিমা, তারপরের বছরই আমার বড়জেঠিমা, তারপরের বছর মানে পর 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 আর কি। মানে আমাদের পুরো হেড অফ দ্য ফ্যামিলি, মানে আমাদের অভিভাবক বলে কেউ নেই। মানে আমি আমার দাদার অভিভাবক, আমার দাদা অভিভাবক, আমার দিদি আমাদের অভিভাবক, এরকম। আমরা 2 বোন, আমার দাদা আছে, খুঁজতো দাদা। আচ্ছা, মানে এখন আমরা আমাদের সামলাই।
মানে আমাদের বাইরে মাথার কেউ উপর থাকে না। কেউ থাকে না। বাগবাজার বাড়িটা তালা দেওয়া থাকে, ওই আমার দাদা ও বাইরে চাকরি করে এমআর, তো মাঝে মাঝে যখন আসে বা এখানে ওর পোস্টিং হলে তখন ওই থাকে, কিছুদিন বাড়িতে থাকে আবার বাইরে চলে যায়। আর আমি ওই মাসে একবার দুবার করে যাই, তালা তো চাবি মানে খুলি, মানে তো ওই যা বাড়িটা মানে হয় আর কি। ভবিষ্যতে আবার সেই ফ্ল্যাটের দিকে না না, আমরা বাড়ি বাড়ি রেখে দেবো একদম না। মানে আমি যেহেতু আমার বড় তাই বাড়িতে জন্মেছে, বাড়িতে বড় হয়েছে, আমিও বাড়িতে জন্মেছি, বনেদি ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, আমাদের ফ্ল্যাটে থাকাটা খুব সমস্যা। কিন্তু তোদের তো বাড়িটা ফ্ল্যাট হচ্ছে। সেটা তো কারণে মানে প্রমোটিং হলে, বাড়ি ফ্ল্যাট হলে মা থাকবেন, সেটা মানে বাধ্য একটা হয়ে, বাধ্য কারণ হয়ে করতে হচ্ছে। অত বড় বাড়ি আমার হাজবেন্ডের মানে Maintain করা। মেনটেন করা, তার থেকে বড় কথা লোকজন কমে গেছে না। লোকজন কমে যাওয়াটা একটা মানে, আমাদের ভবানীপুরে কি পরপর দুটো বাড়ি, সিরাজগঞ্জে পরপর দুটো বাড়ি, এবার সেটা একার পক্ষে সামলানো, Maintain আর করা। মা পুরো একা হয়ে যাবে। ফ্ল্যাট হলে কি আরো দুটো পাঁচটা লোক এসে লোক থাকতে হবে। পারবে, ওই জন্য বাধ্য হয়ে ফ্ল্যাট করা, না হলে মানে ফ্ল্যাটের কোনো ইচ্ছে নেই। ইভেন আমার এমনি ইচ্ছে আছে, মানে এখন বাধ্য হয়ে কিছু বছর, হয়তো এক দু বছর আমরা ফ্ল্যাটে আছি, এই পরবর্তীকালে আমরা মানে খুবই মানে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা বাড়ি করবো বা বাড়িতে থাকবো। বলছি যে তাহলে এবারে তোর কাজের কথায় আসি, যদিও শোনা যাচ্ছে যে তোর মদন বিগড়ে গেছে বলে কাজ নেই, হ্যাঁ হ্যাঁ, তবু একটু কাজটা শুধু হবু বর বলেছে। কুণাল ঘোষ এত খবর রাখেন আমার, আমি সত্যি মানে থ্যাঙ্কফুল কুণাল ঘোষ, এত জানে, আমার খুব এত ভালো, আই লাভ কুনাল। আবার এই মানে আবার মানে আমার ধরো প্রায় মোটামুটি 10 বছর একটা বিবাহিত জীবন, আবার আমার বিয়ে হতে পারে, মানে এটা শুনে যে কি এক্সাইটেড আমার বর বলছে মানে তুই আমার কোনে হিসেবে আবার বসতে করি পারিস। সাজবি, আবার সুনামি হবে। মানে তুই ভাব, মানে তোকে যে বিয়ের পরেও তোকে কোনে হিসেবে একজন ভাবছে, এগুলো তোর কিন্তু thankful থাকা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো ভীষণ এই জন্য আমার কুনালদাকে খুব ভালো খুব লাগে। ভালো মানে ওই যে বললেন একটা ঘটকের কাজ করে। রসিকতা করেছি, রসিকতাটা বেশ ভালোই ভালো, করেন, সুন্দর খুব করেন, সুন্দর গুছিয়ে রসিকতা মজা করেছে, কিন্তু ভুল লোকের সাথে করে ফেলেছেন এই জায়গাটা কেন হচ্ছে। তোর তো ভাবা উচিত যে তোকে এখনো বিয়ে দেওয়া যায় মতো একটা না, চেহারা দেখো রেখেছিস। আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস সাথে তো সারা জীবন বিয়ে দেওয়া যায়, মানে তাদের তো আর ফ্যান ফলোয়ার্সরা কমে যায় না, তাদের সবাই এটা ফ্যান্টাসিতে থাকে যে এই বাড়ির বউ হলে ভালো হতো, হ্যাঁ, এই মেয়েটা গার্লফ্রেন্ড হলে ভালো হতো, বা এই ছেলেটা বড় জানে হলে না শুটিং এ করছে, জানে না যে হ্যাঁ রিয়েল লাইফ আলাদা। রিয়েল লাইফটা একদমই আলাদা। যাই হোক, যাই হোক, তোর শুটিং এর কথা একটু শুনি, এখন তুই কি কাজ করছিস, বা তোর কাজটা বোধহয় বাবুদের মানে সন্দীপ রায়ের কাছ দিয়ে শুরু। হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম সিনেমা বাবুদার যেখানে ভূতের ভয়, হ্যাঁ, 2-3টে গল্প নিয়ে একটা সিনেমা হয়েছিল, তো অপুদা আমার অপোজিটে ছিল, অপুদা পড়াতো আমার প্রথম ব্রেক, মানে তার আগে বাবুদা আমাকে ব্রেক দিয়েছিলেন হিট লিস্টে। আচ্ছা হিট লিস্টে আমার প্রথম বাবুদার সাথে কাজ আর কি, হিট লিস্টের পর হচ্ছে যেখানে ভূতের ভয়। আচ্ছা, তারপরে মানে আমার শুরুটাই হচ্ছে মানে সন্দীপ সত্যজিৎ রায় ঘর থেকে, তো ওই জন্য মানে আমি মানে খুব প্রাউড। প্রাউড ফিল করি, আর আমি কোথাও একটা আমার মনে হয় যে না, মানে ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে শুরুটা আমার ঠিক ছিল, ঠিক 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 ছিল। ওই স্টুডেন্ট ওই ঘরানা ঘরানাটা। স্টুডেন্ট, তো হ্যাঁ। তো আমার ওইটা একটা বড় পাওয়া, হ্যাঁ সত্যি আর তাই। আমি ওই পাওয়াটা মানে নিজে ক্ষমতায় অ্যাচিভ করেছি। সে তো বটে। সাগ্নিকদা বলে এক দাদা আছে যে বাবুদার ওখানে কাজ করতেন, উনি আমাকে, আমি যেহেতু মডেলিং করতাম, উনি আমাকে আমার ছবি দেখে আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমার সাথে কথা বলেছিলেন, ওনারা বুঝেছিলেন যে আমাকে দিয়ে অভিনয়টা হবে কিনা, তবে কিন্তু আমাকে কাস্টিং করেছে, এই নয় যে আমি কারোর থ্রু দিয়ে গেছি বা কেউ আমাকে রেফার করেছে। কাজটা যে হয়েছে। হ্যাঁ। তারপরে তুই কি কি করেছিস, কার কার সঙ্গে কাজ করেছিস? তারপরে আমার বাবুদার সিনেমার পর আমার গৌরব পান্ডে, যেখানে গৌরব পান্ডে সিনেমা হনুমান.com, বুমাদার সাথে, বুমাদা আমার হাজবেন্ড ছিলেন, আচ্ছা, তো ওইটা আমার আরেকটা ফ্যান্টাসি, আমার মানে রিয়েল ভাবে পাওয়া আর কি, মানে স্বপ্ন পূরণ হওয়ার মতো, হ্যাঁ, হ্যাঁ, যে বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার হ্যাঁ। সেকেন্ড হাজবেন্ড ইন্ডাস্ট্রিতে আর কি। তো মানে সেটা বুম্বাদাই বলেছিলেন। মানে তোর হাজবেন্ডও তো আমার আমার মানে ওই প্রেমের জীবন থেকে হচ্ছে বিবাহিত জীবন দিয়ে পুরো আমার ক্যারিয়ারটা শুরু। হাজবেন্ডের ছড়া তো আমার বিয়ের কথা বলছে, মানে তোকে লেগে। হ্যাঁ হ্যাঁ, আর বিখ্যাত বিখ্যাত বর, মানে তাকে বিশ্বে সবাই চেনে। হ্যাঁ, প্রথম বর হচ্ছে শাসন চট্টোপাধ্যায়, দ্বিতীয় বর হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে আমার অন্য অন্য লেভেল। হ্যাঁ, আমার এখানে তো বিয়ের কথা চলছে। আমার এখনো আমার বিয়ের কথা চলছে, মানে কি বলবো আর কি, আমার মানে বিয়েটাই আমার সাথে ভীষণভাবে কানেক্ট করে। এখন সিরিয়ালটা কি করছিস? এখন আমি জি বাংলায় দুটো সিরিয়াল করছিলাম, পরপর সেই সিরিয়াল দুটো বন্ধ হয়ে গেল। এবার আমার নতুন যেটা কাজ, সেটা দেখো আগে থেকে তো বলা যায় না, সেটা আবার পুজোর পরে শুটিং শুরু, সেটা মোটামুটি লুকসেট টুকসেট হয়ে গেছে। এবার ওই লক্ষ্মী পুজোর পর থেকে আমরা ফ্লোরে যাবো। শোনো, আমার একটা মানে খুব মজার গল্প আছে। আমি
হনুমান.com শুটিং শেষ করার পর বৌমাদার সাথে এই বৌমাদা সরি আমি গৌরব পান্ডের সাথে একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গেছিলাম। মিঠুন চক্রবর্তী তো সিনেমাটা করেছিলেন তোমার গৌরব পান্ডের যে সিনেমাটা, তো গৌরব পান্ডে শুকনো লঙ্কা করেছিলেন। তো তখন মিঠুন দা কলকাতায় শুটিং করছেন, আইটিসি আছেন। তো আমাকে তখন মানে আমাদের সিনেমাটা তখন রিলিজ করেনি, জাস্ট ডাবিংটা কমপ্লিট হয়েছে, এডিটিং চলছে। তো গৌরব দা একদিন আমাকে বললেন যে মিঠুন দা এসে দেখা করতে যাবি, চল তোর সঙ্গে আলাপ করি। তো আমি আমার বর, আমি তো বরকে ছাড়া যাবো না, আমি বর বললাম চলো 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 মিঠুন দার সঙ্গে। মানে মিঠুন দা মানে যেহেতু মানে উত্তর কলকাতার ছেলে, আমার একটা মানে অদ্ভুত একটা টান আছে মিঠুন দার সাথে। তো তার আগে আশার ফালকে পেলেন। তারা সব ফালতু পেলেন। তো তার আগে যেটা হয়েছিল ওই তখন ওই মিঠুন দা দাদাগিরি অ্যাঙ্কারিং করতেন, হ্যাঁ সেই দাদাগিরি সময়টা। দাদাগিরি তখন। এইবারে তো এবার নিয়ে গেছেন আলাপ করাতে। এইবারে মিঠুন দা আমাকে বলছেন যে আমার ওয়াইফের তোমাকে খুব পছন্দ, তুমি বিবাহিত না হলে কিন্তু আমার ওয়াইফের খুব ইচ্ছে ছিল যে এরকম একটা মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দেবো। আমি মানে ওখানেই মানে তখন আমি ওর গল্প ভুলে গেছি। আমি তখন মানে ওখানেই মানে আমার মানে ওখানে দেখছি। হ্যাঁ ইভেন মিঠুন চক্রবর্তী শ্বশুর। হ্যাঁ ইভেন উনি আমাকে তখন ওনার ওয়াইফের সাথে ফোন করে কথা বলালেন। হ্যাঁ হ্যাঁ। আমি এবার আমাকে ফোন করে উনি বলছেন যে তোমার মুখটা এত মিষ্টি, মানে উনি বাংলাতেই বলছেন তোমার মুখটা এত মিষ্টি, আমি তো ভেবেছিলাম যে আমার এক ছেলের বউ করবো তোমাকে, আমি তো তারপর জানলাম তোমার বিয়ে হয়ে গেছে। তাহলে দেখ তোকে দেখলে কিন্তু ছেলের সঙ্গে বিয়ে দেবার মনটা থেকে ওঠে লোকের। মানে এই কথাটা মানে এইটা মানে আমার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তার মানে আমাদের কথা শিল্পী এবং সুরকার কুণাল ঘোষের কোনো দোষ নেই যে ওকে দেখে এরকম ভাবে বিয়ের কথা বলা। সবাই আমাকে দেখে বিয়ের হ্যাঁ বিয়ের প্রস্তাব দেয়। সুতরাং আজকে এই পঞ্চমী দিনে এই অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি। এবং সবাই ভালো থাকবেন। আর মৌসুমী তো ভালো থাকবেই, আবার সবাই ভালো থাকবেন, পুজোটা সুন্দর করে কাটান। আর প্রার্থনা করুন যেন খুব শিগগিরই তিলোত্তমার এই আমরা জাস্টিস এবং পাই, হ্যাঁ, তিলোত্তমা আমরা জাস্টিস যেন পাই। জাস্টিস পায় এবং সত্যি সত্যি যেন যারা তারা শাস্তি পাক যারা অন্যায় করেছে। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সবাইকে জানাই শুভ শারদিয়া। নিবেদিতা অনলাইন দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর মতামত জানাবেন কেমন লাগছে আপনাদের নিবেদিতা অনলাইনে নিবেদিতাকে দেখে।